পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করছি গল্পটি। গল্পটিতে প্রথমে আমরা একজন রাজাকে পেলাম, কাঞ্চির রাজা। ঠিক আছে, কর্ণাট জয় করতে গেলেন। তাহলে কি বুঝলে ফার্স্ট লাইন থেকে? একজন রাজা, নাম এখন আমরা কিছুই পাইনি, শুধু জায়গার নামে বলা হয়েছে। তিনি কোন জায়গার রাজা ছিলেন? কাঞ্চির। কাঞ্চি বলে একটা দেশ ছিল, সেই দেশের রাজা। কোন জায়গায় গেছিলেন জয় করার জন্য? মানে তিনি আরেকটা রাজ্যে গেছেন, সেই জায়গায় গিয়ে সেই রাজ্যে আক্রমণ করে সেই রাজ্য তার অধীনে আনতে। সেই রাজ্যের নাম কি ছিল? বইতে পেলাম কর্ণাট। তাহলে এখানে আমরা সেই জায়গা দুটির নাম একবার লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বিদূষক গল্পে আমরা কি পেয়েছি? দুটি রাজ্যের নাম পেয়েছি, মানে দুটি জায়গার নাম। রাজ্য তো, কারণ দুটি রাজ্যে দুজন রাজা ছিলেন। তাহলে দেখে নিচ্ছি সেই দুটি রাজ্যের নাম কি কি। প্রথম রাজ্যের নাম কি পেলাম? কয়াকারের কা, নিয়য় চয়, কাঞ্চি। আরেকটা রাজ্যের কি নাম পেয়েছিলাম? ক, মূর্ধন্য নয়, রেফ আকার ট। কি হলো? কর্ণাট। দুটি আলাদা আলাদা দেশ। দেশ বলতে পারো বা রাজ্য বলতে পারো, রাজ্যই বলে ফেলছি আমরা। ঠিক আছে, আমরা রাজ্য বলছি। কাঞ্চি হচ্ছে একটি রাজ্য, আর কর্ণাট হচ্ছে আরেকটি রাজ্য। ঠিক আছে, এবার কাঞ্চির একজন, মানে এই যে কাঞ্চি রাজ্যের একজন রাজা,
আচ্ছা, এবার দেখছি তারপরে কি লেখা আছে। এক জায়গায় দেখলেন তারা তো আসছে, রাস্তা দিয়ে আসছে, মন্দিরের কাজ শেষ, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে মন্দিরে এলো, মন্দিরে পুজো দিল, দিয়ে আবার আসছে 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 আসতে সময় আবার এই জায়গায় রাস্তার মধ্যে দেখা হলো কাদের সাথে। সেই জায়গায় এসে একটা বিশাল বড় আম বাগান পেল। এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছ
বলে রাজা এই জায়গার মধ্যেই একটা শিবির তৈরি করলেন। মানে তাম্বু দিয়ে, যে ঘরের মতো থাকে তাম্বু দিয়ে, তো সেটার মধ্যে ছোট ছোট আবার এরকম করে জানালা দেওয়া থাকে, সেটা এরকম খুঁটি দিয়ে দিয়ে করা হয়। তো এরকম শিবির, শিবির মিন্স পাকাপাকি ঘর নয়, তেরপালের মতো জিনিসটা, বা বলতে পারো তাঁবু, তাঁবু যে দেখেছো টাঙানো হয়, তো তাঁবুর মতো এরকম করে একটা শিবির বানানো হয়েছে, পার্মানেন্ট নয়, যেটাকে আবার খুলেও নেওয়া যায়, আবার যে কোনো সময় যে কোনো জায়গায় লাগানোও যায়। তো এরকম একটা শিবির তৈরি ছিল। তো রাজা রাগ করে সেনাপতিকে আদেশ দিয়ে শিবিরে চলে গেছে। এবার সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো। ঠিক সন্ধে সন্ধে হয়ে গেছে, রাজা যে শিবিরে ছিল সেই শিবিরে সেনাপতি গেছে, গিয়ে রাজার সামনে এসে দাঁড়ালো। প্রণাম করে বললে, রাজাকে প্রণাম করে বলছে, মহারাজ, শেয়াল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। অর্থাৎ বিদূষক না, সেনাপতি, কারণ এখানে বলা হয়েছে সেনাপতি, তাহলে সেনাপতিই বলবো। সেনাপতি বলল যে মহারাজ, গ্রামের মধ্যে শুধু শেয়াল আর কুকুর, এই দুটো প্রাণী ছাড়া আর কারো মুখে আপনি কোনো রকমের একটা সাউন্ড পাবেন না, শব্দ শোনা মিন্স সাউন্ডও পাবেন না। মন্ত্রী বলল, এবার রাজার সাথে মন্ত্রী ছিল, একসাথে বসে মন্ত্রী বলল, মহারাজের মান রক্ষা হলো। এবার মন্ত্রী বলল, যাই হোক সেনাপতি, তুমি মহারাজের মানটা রেখেছো, মানে সম্মানটাকে রেখেছো। মহারাজ যে আদেশ করেছিলেন পুরো গ্রামকে শাস্তি দিবে, তুমি তার মানে সবাইকে শাস্তি দিয়েছো। এবার পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। এবার এই মন্দিরের যে পুরোহিত সেও ছিল, সেও বলল যে ভালো হয়েছে, বিশ্বেশ্বরী মহারাজ যে ছিলেন, বিশ্বেশ্বরীর যে মা ছিলেন, তিনি রাজার সহায়, মানে তিনি রাজার সঙ্গে সঙ্গেই আছেন, রাজাকে আশীর্বাদ করছেন, এই জন্য রাজা সব জায়গায় জয়ী হচ্ছেন। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন। এবার আমি বলছি সেই বিদূষক আসলে কে। বিদূষক হচ্ছে আসলে কি লিখেছি, সেনাপতি, মানে এই বিদূষক হচ্ছেন কাঞ্চির রাজার রাজ্যের সেনাপতি। বুঝেছো? এবার সব কথা বলার পর মন্দিরের পুরোহিত চলে গেছে। এবার বিদূষক রাজাকে বলছে, মহারাজ এবার আপনি আমাকেও আজ্ঞা দিন, আদেশ দিন, আমি যাব, আমি